So far we have seen the firm's financial environment for the finance manager, the different departments that are associated with the financial management process, and firmer goals and objectives, যেটা কিনা ultimately value maximization সাথে related, যেটা মোটামুটি আপনারা বিজনেস ফাইন্যান্সেও কিছুটা কভার করে এসেছেন। The additional something that we have learned is called the financial statements and analysis. এটা I think আমরা বেশ জোর দিয়ে পড়তে পড়েছি। ওটা শেষ করে আমরা এখন যেই জায়গাটাতে যাব সেটা হলো স্ট্র্যাটেজিক ভিউ অফ ব্যালেন্স শিটের কথা যদি আমরা মনে করি, তাহলে আমাদেরকে মনে পড়বে আমাদের যে left hand side of the balance sheet is basically about how to utilize the funds, that have been collected from different sources of capital. তো এই যে বিভিন্ন ক্যাপিটাল সোর্স থেকে ক্যাপিটাল নিয়ে এসে আমরা কি করি, আমরা শর্ট টার্ম, মিডিয়াম টার্ম এবং লং টার্ম আমরা বিভিন্ন রকমের অ্যাসেট পারচেজ করি, মানে অ্যাসেটে ইনভেস্ট করি। অ্যাসেট পারচেজ করা বলতে কি, আমি টাকা দিয়ে অ্যাসেটটাকে নিজের ওনারশিপে নিয়ে আসি। সো এই যে টাকা দিয়ে নিজের ওনারশিপে অ্যাসেটটাকে নিয়ে এলাম, এটাকে আমরা টাইমের বেসিসে যখন ক্যাটেগরাইজ করব, তখন লেস দ্যান 1 ইয়ার টেনিওরের যেই অ্যাসেট গুলো থাকবে, সেই অ্যাসেট গুলোকে আমরা সাধারণত শর্ট টার্ম অ্যাসেট বলবো, আর মোর দ্যান 1 ইয়ার হলে সাধারণত এগুলোকে আমরা লং টার্ম অ্যাসেটের কাতারেই ফেলি। অনেক সময় মিড টার্ম অ্যাসেট হিসাবে 2 to 3 ইয়ার্স এর লাইফ টাইম, ইকোনমিক লাইফ অনুযায়ী সেটাকে মিডিয়াম টার্মও বলা যায়, বাট এটা অফিসিয়াল প্রেজেন্টেশন আসলে কোথাও এরকম আমি কখনো দেখিনি। ইটস অলওয়েজ শর্ট টার্ম অ্যাসেটস আর হচ্ছে আপনার ফিক্সড অ্যাসেটস বা এগুলোকে বিভিন্ন নামে ডাকা হতে পারে। আজকে আমরা যেটা দেখা শুরু করব সেটা ইজ মোর রিলেটেড টু দ্য লং টার্ম অ্যাসেটস। ক্যাপিটাল বাজেটিং এই হলো প্রসেসের নাম। টাকা নিয়ে এলাম, অর্থাৎ ক্যাপিটাল আমি নিয়ে এলাম from debt sources, from equity sources, from hybrid sources like preferred stock, এনে আমি টাকাটা নিয়ে করবো যখন লং টার্ম অ্যাসেট পারচেজ করার জন্য আমি একটা বাজেট দিব, এবং সেই বাজেট অনুযায়ী আমি লং টার্ম অ্যাসেট পারচেজ করব, করে সেই লং টার্ম অ্যাসেটের যে টার্গেট সেটা ফুলফিল করার চেষ্টা করব, সেটাকে আমরা বলি হলো ক্যাপিটাল বাজেটিং বা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন। ঠিক আছে, সো এখানে আমরা শুরু করব কি দিয়ে, তাহলে আপনারা যে কোম্পানিগুলো নিয়ে কাজ করছেন সেই কোম্পানিগুলোর দুটো আইটেম আমি লাস্টের ক্লাসে দেখানোর সময় দেখাচ্ছিলাম। একটা হচ্ছে প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, আর একটা হলো ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। এই যে দুটো আইটেম আমরা খরচ করি, এই দুটো আইটেমকেই আপনি বলতে পারেন যে এই চ্যাপ্টারের মূল উপজীব্য বিষয়। সেটা কি রকম? সেটা হলো যে যখন একটা কোম্পানি লং টার্ম একটা প্রজেক্ট করতে চায় বা একটা লং টার্ম অ্যাসেট কিনতে চায়, মানে এটার এক্সাম্পল কি হতো? এটার এক্সাম্পল হলো আমি একটা নতুন ফ্যাক্টরি ওপেন করব, তাহলে ওই ফ্যাক্টরিটা যে ওপেন করছি এটা তো আমার জন্য একটা লং টার্ম অ্যাসেট, বিকজ ফ্যাক্টরিটা আমাকে একটা লম্বা সময়, মোর দ্যান 1 ইয়ারের জন্য আমাকে বেনিফিট দিতে থাকবে। সো আমি যখন ফ্যাক্টরিটা ওপেন করব, সেই ফ্যাক্টরিটাতে আমার প্রপার্টি কিনতে হবে, প্ল্যান্ট কিনতে হবে, ইকুইপমেন্ট কিনতে হবে। এইগুলো যেগুলো অলরেডি আমি খরচ করে ফেলেছি সেইগুলাকেই আপনারা আপনাদের অ্যানুয়াল রিপোর্ট গুলোতে দেখতে পেয়েছেন প্রপার্টি, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট নামে। আর এটার বাইরে যে অ্যামাউন্টটা খরচ করে এখনো আমি ওই কাজটা কমপ্লিট করি নাই, আমি ওই অ্যাসেটটা কেনা কমপ্লিট করি নাই, এটা ওয়ার্ক ইন প্রগ্রেস আছে। ধরেন কথার কথা একটা বিল্ডিং বানাতে আমার 2 বছর সময় লাগবে। সো এই বিল্ডিংটা যখন আমি বানানো শুরু করেছি, তার 6 মাসের মাথায় আমার অ্যানুয়াল রিপোর্ট প্রিপেয়ার করতে হয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হয়েছে। তার মানে এই 6 মাসে আমি যে টাকাটা খরচ করলাম সেটাই হলো আমি ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস এই নামে রিপোর্ট করে দিচ্ছি।
অলরাইট, এখন প্রশ্ন হলো তাহলে এই চ্যাপ্টারের ক্যাপিটাল বাজেটিং কথাটার সাথে এটার যোগাযোগটা আসলে কোথায়? ক্যাপিটাল বাজেটিং এর সাথে এটা যোগাযোগ হচ্ছে যে এই যে আমি একটা প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ডিসিশনটা নিব, যে আমি একটা নতুন প্রজেক্ট নিতে চাচ্ছি, আমি একটা নতুন অ্যাসেট কিনতে চাচ্ছি, আমি একটা নতুন ফ্যাক্টরি করতে চাচ্ছি, আমি একটা নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেলের জন্য 50টা গাড়ি কিনতে চাচ্ছি, আমি একটা গভর্নমেন্ট প্রজেক্ট মানে গভর্নমেন্টের মানুষ হলে আমি অমুক এলাকায় 2টা ব্রিজ বানাতে চাচ্ছি। এই যে লং টার্ম বড় ইনভেস্টমেন্টের যে ডিসিশন গুলো, এই ডিসিশন গুলোকে কিভাবে নিব সেটার কিছু অবজেক্টিভ ক্রাইটেরিয়া ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে অবজেক্টিভ ক্রাইটেরিয়াটা ব্যবহার করা হয়, সেই অবজেক্টিভ ক্রাইটেরিয়া গুলোকে একসাথে মিলে বলে হলো ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স বা ক্যাপিটাল বাজেটিং প্রসেসেস। সো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কেন করি সেই মোটিভটাই আমি কিন্তু এতক্ষণ ধরে বললাম, যে an outlay of funds by the firm that the firm expects to produce benefits over a period of time greater than 1 year. আমি একটা ফ্যাক্টরি যদি বানাই, ওই ফ্যাক্টরিটা হয়তো আমাকে মিনিমাম 10 বছর, 5 বছর, 15 বছর, 20 বছর সময় ধরে প্রোডাকশন কন্টিনিউ করবে আমার জন্য, এবং আমার জন্য যখন প্রোডাকশন কন্টিনিউ করবে তার মানে আমি ওখান থেকে আউটপুট নিয়ে এটাকে আমি আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে মার্কেটে সেল করব। আমি যখন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে মার্কেটে সেল করলে আমার ওখান থেকে ক্যাশ জেনারেট হবে, সেলস জেনারেট হবে। সো এটা, এবং সেটা হবে কতদিন সময় ধরে, যতদিন আমার ওই ফ্যাক্টরি আমাকে প্রোডাকশন করে দিচ্ছে ততদিন, which is expected to be greater than 1 year. That is why it is called a capital expenditure. আচ্ছা, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যদি আমরা বুঝে থাকি, তাহলে এটার সাথে একটা রিলেটেড কনসেপ্ট হচ্ছে অপারেটিং এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচারকে আমরা বলি ক্যাপেক্স সংক্ষেপে, আর অপারেটিং এক্সপেন্ডিচারকে আমরা বলি ওপেক্স। তাহলে আপনারা যে রাজস্ব ব্যয়, তারপর আর কি মূলধন ব্যয় পড়েছেন না, এই সেম জিনিসটাই এখানে। অপারেটিং এক্সপেন্ডিচারকে আপনি অনেকটা যে রেভিনিউ এক্সপেন্ডিচার বা রাজস্ব ব্যয় হিসেবে ধরতে পারেন, পরিচালন ব্যয়। An outlay of funds by the firm resulting in benefits received within 1 year. So এটা কিভাবে বাস্তবে হয় আসলে সেটা আপনাদেরকে এখানে সংক্ষেপে একটা আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। So the capital budgeting process consists of 5 distinct but interrelated steps. শুরুতে আপনি বুঝতেই পারছেন একটা প্রপোজাল আসে। Managers at all levels in the business make proposals for new investment projects that are reviewed by finance personnel. So আপনি যদি বিজনেস ম্যানেজার হন বা আপনি ফাইন্যান্স ম্যানেজার হন, যেটা হবে সেটা হলো যে প্রপোজাল আসবে আপনার কাছে আগে। আপনি হয় প্রপোজাল বানাবেন, যে প্রপোজাল দিবেন, অথবা আপনি প্রপোজালটাকে ইভ্যালুয়েট করার দায়িত্বে থাকবেন। সো প্রপোজাল জেনারেশন হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। কিসের প্রপোজাল? প্রপোজাল হচ্ছে আমরা নতুন একটা ফ্যাক্টরি খুলতে পারি, আমরা একটা নতুন 10টা গাড়ি কিনতে পারি, যে 10টা গাড়ি মানে ডিস্ট্রিবিউশন ডেলিভারি ভ্যানস কিনতে পারি, আমরা একটা নতুন হেড অফিসের জন্য জায়গা কিনে সেখানে একটা হেড অফিস বানাতে পারি, ইনস্টেড অফ বিং ইন দ্য কারেন্টলি রেন্টেড অফিস, সেটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার হতে পারে। সো দ্য প্রপোজালস ক্যান ভ্যারি ওয়াইল্ডলি অ্যান্ড ওয়াইডলি। এমনও হতে পারে একটা ফ্যাক্টরি অলরেডি বানানো আছে, সেটার ভেতরে এক ধরনের টেকনোলজির মেশিনারি অলরেডি সেট আপ করা আছে। আপনারা কি বললেন, একটা প্রপোজাল এলো যে এই টেকনোলজিটা এখন পুরাতন হয়ে গেছে, উই শুড রিপ্লেস দিস মেশিনারি উইথ দিস নিউ টেকনোলজি। তার মানে কি, আপনি ওখানেও কিন্তু আর একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশনের প্রপোজালটা দিচ্ছেন, রাইট? এটা হচ্ছে আপনার ফার্স্ট স্টেপ। একটা প্রপোজাল আসে যে আমাদের এই ধরনের একটা লার্জ ইনভেস্টমেন্ট করলে, অ্যাসেট পারচেজ করলে আমরা বেনিফিট ক্রিয়েট করতে পারবো ফর দ্য কোম্পানি ফর মোর দ্যান 1 ইয়ার, এবং এই যে বেনিফিটটা আমরা ক্রিয়েট করতে পারবো, সেই বেনিফিটটা ক্রিয়েট করার আলটিমেট টার্গেট হবে হলো ফার্মের আমার যে মানে এন্টায়ার ফার্মের যে আমার যে গোলটা ছিল, অবজেক্টিভটা ছিল, সেটা হলো শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজ করা, সেইটাতে কন্ট্রিবিউট করবে, এমন ভাবেই এই ইনভেস্টমেন্টটা করা হবে। সো ফার্স্টে হচ্ছে আপনার প্রপোজাল জেনারেশন, এরপরে চলে আসবে
রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আপনি আলটিমেটলি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে এটাকে ফর্মালি রিভিউ করবেন, অ্যানালাইজ করবেন যে এই ইনভেস্টমেন্ট প্রপোজালের মেরিটটা কতটুকু আছে কতটুকু নাই। সেই অ্যানালিসিসটা করার জন্য আপনি একটা সেট অফ টেকনিক্স ব্যবহার করবেন। সেই সেট অফ টেকনিক্সকে বলা হয় হচ্ছে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স। সেটা আজকে ক্লাসে আমরা দেখবো। অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখবেন যে আপনি যে শুধুমাত্র ইভ্যালুয়েশনের এন্ডে থাকবেন ব্যাপারটা তা না, আপনি উল্টা এন্ডেও থাকতে পারেন। আপনাকেই বলা হতে পারে যে আমরা একটা প্রপোজাল আসছে, আমরা এরকম একটা বানাতে জিনিস করতে চাই। আপনি যেটা করেন সেটা হলো এটাকে আগে এটার ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটিটা চেক করে দেখার জন্য যা ইনপুটস কালেক্ট করতে হবে সেই ইনপুটস কালেক্ট করার ব্যবস্থা করেন। সো আপনি ইভ্যালুয়েশনের এন্ডেও থাকতে পারেন, আপনি অ্যাপ্রুভাল দিবেন, ইভ্যালুয়েট করার পরে নাম্বারস আপনার সামনে যেটা প্রেজেন্ট করা হবে সেটা, আবার আপনাকেই নাম্বারস বানানোরও দায়িত্ব দেওয়া হতে পারে। সাধারণত বাস্তব জীবনে যেটা করে সেটা হচ্ছে এন্ট্রি লেভেলে আপনি যখন শুরুতে ঢুকেছেন, এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড লেভেল পর্যন্ত অ্যানালিস্ট হিসেবে যারা কাজ করে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তাদের কাজ থাকে সাধারণত এই জায়গাগুলিতে আপনার নাম্বারস গুলোকে রেডি করা। মানে ধরেন আমরা ওই যে স্টোরিটা আসছে, যে প্রপোজালটা আসছে, এই প্রপোজালটাকে প্রপার একটা নাম্বারস এর ফরম্যাটে কনভার্ট করাটা হলো সাধারণত ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের কাজ হিসেবে গণ্য করা হয়। এটা আপনারা সিনিয়র মানে এন্ট্রি লেভেল টু মিড লেভেল, সিনিয়র মিড লেভেল পর্যন্ত ব্যাপারটা এরকম হবে। এরপর আপনারা যখন একটু সিনিয়র মিড লেভেল থেকে আরেকটু সিনিয়র লেভেলের দিকে যাবেন, আপনি একজন সিনিয়র ফাইন্যান্স ম্যানেজার হলেন কথা, তখন আপনি চলে যাবেন কোথায়, আপনি ইভ্যালুয়েশনের জায়গাতে হয়তো আপনি থাকবেন। আপনার সামনে নাম্বার প্রেজেন্ট করা হবে প্রপোজালটা, এবং আপনি ওই প্রপোজালটা দেখে ওই প্রপোজালের অনেক রকমের অ্যাজাম্পশনস থাকবে। হ্যাঁ, যে বাস্তবে এটা আমরা ধরে নিচ্ছি এটা এরকম হতে পারে, ওটা ওরকম হতে পারে। এটাকে আপনি চ্যালেঞ্জ করার দায়িত্বে, এটাকে ইভ্যালুয়েট করার দায়িত্বে আপনি থাকবেন। থার্ড স্টেপ হচ্ছে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন গুলো, এটার ব্যাপারে একটা মানে ডিসিশন মেক করা। সেটা কিভাবে হয় সেটাও আপনাদেরকে আমি বাস্তব জীবন থেকে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরেন আপনি একজন ব্যাংকে কাজ করেন, মানে ব্যাংকের কাজটাতে পরে আসি। নর্মালি ফান্ড গুলো যেটা করে সেটা হচ্ছে ওরা বিভিন্ন রকমের স্পেন্ডিং লিমিটের উপরে বেস করে বিভিন্ন মানুষজনকে দায়িত্ব দেয়। মানে হলো ধরেন আপনার যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্রপোজাল যেটা এসছে সেটা যদি কথার কথা 50 লাখ টাকার নিচে থাকে, তাহলে হয়তো বলে দিল যে সিএফও এটাকে ইভ্যালুয়েট করে অ্যাপ্রুভাল দিলেই এটা নিয়ে আর কারো কোনো মানে কোয়েশ্চেন করার জায়গা থাকবে না। একজন রিভিউ করে এটার ব্যাপারে অ্যাপ্রুভাল ইয়েস নো বলে দিলেই হবে। কিন্তু এটা যদি 50 লাখ টাকার উপরে হয় এবং 2 কোটি টাকা পর্যন্ত ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন হয়, তাহলে এটা ম্যানেজিং ডিরেক্টর এবং সিএফও এদের দুইজনের অ্যাপ্রুভাল লাগবে এবং রিভিউ করতে হবে। যদি এটা 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকার মধ্যে হয়, তখন হয়তো এরকম বলে দিল যে কোম্পানির একটা যে কোনো ভালো কোম্পানিরই আপনারা খেয়াল করলে দেখবেন, আপনাদের অ্যানুয়াল রিপোর্ট গুলোতে ঘাটলেই পাবেন, আইদার একটা ম্যানেজমেন্ট কমিটি বা ম্যানকম অথবা একটা এক্সিকিউটিভ কমিটি বা এক্সকম থাকে। মানে যারা সি লেভেল এক্সিকিউটিভ বলে যাদেরকে, সি লেভেল মানে হলো সিএক্সও মানে সিএমও, সিএফও, সিইও, এদের সবার যে কম্বিনেশনে যে টিমটা হয় এটাকে আমরা অনেক সময় বলি ম্যানকম, অনেক সময় বলি সি লেভেল টিম, অনেক সময় সিনিয়র লিডারশিপ টিম, অনেক নামে ডাকা হয়। তো এমন হতে পারে যে 2 কোটি থেকে 5 কোটি টাকার ইনভেস্টমেন্ট ডিসিশন হলে এটা ম্যানকমকে বা এক্সকমকে বা সি লেভেল টিমকে বা সিনিয়র লিডারশিপ টিমকে এটাকে অ্যাপ্রুভাল দিতে হবে ফর্মালি সাইন করে। আপনারা যে মেমোরান্ডাম পড়িয়েছিলাম আপনাদেরকে যখন বিজনেস কমিউনিকেশনে, ওই মেমোরান্ডাম গুলাই বানানো, মানে এই ধরনের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ইন্টারনালি মেমোরান্ডাম বানানো সাধারণত। তো এটা একটা। আবার এমন আছে যে যদি 5 কোটি টাকার উপরে যদি কোনো ইনভেস্টমেন্ট ডিসিশনের প্রপোজাল আসে, তখন আমরা কি করি, তখন হলো এটা বোর্ড অফ ডিরেক্টরস কে অ্যাপ্রুভ করতে হয়। বোর্ডে এটা নিয়ে কথাবার্তা হয় এবং বোর্ড ডিসাইড করে যে এই টাকাটা খরচ করা উচিত হবে নাকি হবে না। সো ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্য কোম্পানি, দেয়ার আর কোম্পানিজ যেখানে আসলে 2 লাখ টাকার ইনভেস্টমেন্ট ডিসিশনও দেখা যায় বোর্ড ইনভলভ হয়ে যায়, যেটা আসলে ভালো কর্পোরেট ম্যানেজমেন্ট হয় না সবসময়। But then again, it is depending on the age of the company, culture of the company, the size of the company, এটা এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, this is how the decisions are taken.
এরপরে ডিসিশন নেওয়ার পর অ্যাপ্রুভাল চলে এলো, এটার পর এটাকে ইমপ্লিমেন্টেশনে চলে যেতে হয়। মানে হলো কি, মানে আমি টাকাটাকে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পরে মানে এই টাকা দিয়ে যা যা করার কথা সেই কাজগুলোতে নেমে যাব এবং এটাকে ফলো আপ করতে হয়। লাস্টে ম্যানেজার্স মনিটর রেজাল্টস and compare actual costs and benefits to the projections. এখানে এই যে স্টেপ 3 তে যে কাজটা করা হয়, যে রিভিউ এন্ড অ্যানালাইসিস, এটা কিভাবে করা হয়? রিভিউ এন্ড অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা করা হয় হলো by opting for something called cost benefit analysis. Cost benefit analysis আপনারা কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন, আপনারা যখন একটা ইনভেস্টমেন্ট করবেন কি করবেন, সেটার দুইটা পার্ট থাকবে, রিস্ক থাকবে এবং সেটা একটা রিটার্ন থাকবে। সো আমরা যদি কস্ট, আমি যদি রিস্ক কোনটা মোস্টলি আমরা যদি চিন্তা করি, অ্যানেকডোটালি চিন্তা করি, এই যে আমরা একটা খরচ করলাম, টাকা খরচ করছি, ক্যাপিটাল স্পেন্ড করছি, এই টাকাটা তো আমি এই প্রজেক্টে খরচ না করে আমি তো অন্য আরেকটা প্রজেক্টেও করতে পারতাম। সো এই যে একটা কস্ট আমি ইনকার করছি, অপরচুনিটি কস্ট, ডিরেক্ট টাকার কস্ট, এটাকে আপনি যদি রিস্ক হিসেবে কনসিডার করেন তাহলে এটার এগেইনস্টে আপনি কি পাবেন? আপনি পাবেন হলো রিটার্ন। রিস্কের এগেইনস্টে পাওয়ার কথা রিটার্ন। সেই রিটার্নটা আবার কি ফর্মে আসবে? সেই রিটার্নটা আসবে হলো আপনার এই প্রজেক্টটা কমপ্লিট করার মাধ্যমে আইদার আপনি সেলস বাড়াতে পারবেন, আপনি এটা থ্রু সেল করবেন, নতুন মানে নতুন ইয়ে করে সেল করে নতুন অপারেটিং ক্যাশ ফ্লো জেনারেট করবেন, অথবা ইউ উইল গেট দ্য বেনিফিট ইন টার্মস অফ সেভিং কস্ট। অর্থাৎ আপনি ওই কাজটা করার কারণে, ওই ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা করার কারণে আপনি আগে একটা সার্টেন অ্যামাউন্টের টাকায় ওইটাকে অপারেট করতে পারতেন। ধরেন বছরে আপনার 10 কোটি টাকা খরচ হতো ওটা অপারেট করতে, আপনি ওই ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা করার কারণে আপনি হয়তো সেটা 10 কোটি টাকার জায়গায় বছরে 6 কোটি টাকা দিয়ে ওই জিনিসটাকে চালাই নিতে পারতেছেন, সেভিং 4 crore টাকা ইন অপারেটিং এক্সপেন্ডিচার। সো এটাও কিন্তু আপনার জন্য একটা এক ধরনের বেনিফিট। সো এই যে রিভিউটা করা হয়, অ্যানালিসিসটা করা হয়, এই অ্যানালিসিসটা হচ্ছে বেসিক্যালি এ কস্ট বেনিফিট অ্যানালিসিস বা সিবিএ আমরা বলি। সো সেখানে বেনিফিটটা আসে ইন দ্য ফর্ম অফ ক্যাশ, অপারেটিং ক্যাশ ফ্লো, ওসিএফ। আপনারা যদি মনে থেকে থাকে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, ওখানে ফার্স্ট আইটেমটা ছিল আপনাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। ওই জিনিসটাই বেসিক্যালি ওইটার সিমিলার একটা জিনিস আমরা প্রজেক্টের বেলায় কনসিডার করি, সেটাকে আমরা বলি হলো ওসিএফ বা অপারেটিং ক্যাশ ফ্লো। সো এই অপারেটিং ক্যাশ ফ্লো, এই যে বেনিফিটটা আপনি পাচ্ছেন, এটা অপারেটিং ক্যাশ ফ্লো কোন 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 ভাবে আসতে পারে? দুটো ভাবে। একটা হলো এডিশনাল সেলস, ইনক্রিমেন্টাল সেলস বলি আমরা, ইনক্রিমেন্টাল সেলস এর মাধ্যমে। আর একটা আসতে পারে হলো বাই সেভিং অপারেটিং এক্সপেন্ডিচার্স। আর কস্টের পার্টটা কি? মানে রিটার্ন তো পেলাম আমরা হচ্ছে ওসিএফ এর মাধ্যমে ক্যাশ ফ্লো বেসিসে, আমরা রিস্কটাও যদি মেজার করি এটাও আসলে ক্যাশ বেসিসে মেজার করতে পারি আমরা, অপরচুনিটি কস্ট সহ। সেটা কি? সেটা হলো যে আপনার এই যে ওয়ান টাইম যে টাকাগুলো যাবে আপনার, যেটাকে আমরা বলি ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এফসি ইনভেস্টমেন্ট। আর একটাকে বলি হচ্ছে আপনার এই ধরেন জিনিসটা যতদিন ধরে চলবে, এই প্রজেক্টটা যতদিন ধরে চলবে, সেই প্রজেক্টের সাথে রিলেটেড যে আমার শর্ট টার্ম এক্সপেন্ডিচার গুলো হবে প্রতি বছর, সেগুলোকে আমরা বলি হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। অলরাইট, সো দেয়ার আর টু ইনভেস্টমেন্টস বা two components of cost, একটা হচ্ছে আপনার ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। দুটোই ক্যাশে হওয়ার মানে দুটোই রিলেটেড টু ক্যাশ। সুতরাং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এতদিন আপনাদেরকে আমরা অপারেটিং প্রফিট নিয়ে বা প্রফিট মার্জিনস নিয়ে অনেক রকমের কথাবার্তা বলছি। এখন আপনাদেরকে বলছি হ্যাঁ ঠিক আছে, মানে প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিট ইজ ইম্পর্টেন্ট, নো ডাউট, বাট তার থেকেও বড় কথা কে, তার থেকেও বড় ইম্পর্টেন্ট কে, সেটা হলো ক্যাশ ফ্লো। দিন শেষে আপনার যদি অ্যাকাউন্টিং এর প্রফিট করে আপনি মানে ভাষায়ও ফেলেন, কোনো লাভ নেই। হাজার হাজার কোটি টাকার অ্যাকাউন্টিং প্রফিট করেছেন, বাট আপনার সেটাকে সাপোর্ট করার মতো ক্যাশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাই। তার মানে কি আপনি কোম্পানি চালাতে পারবেন? তা আপনি আর চালাতে পারবেন না, আপনি ইনসলভেন্ট হয়ে যাবেন। তো দ্যাট ইজ ওয়াই আপনারা খেয়াল করে দেখেন আমরা যে রিভিউ অ্যান্ড অ্যানালিসিস স্টেপে যা বলছি যে কিভাবে আমরা আসলে অ্যানালিসিসটা করব, অ্যানালিসিসটা করার বা ডিসিশনটা মেক করার বেসিস কি? বেসিস হচ্ছে একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস।
সেই কস্ট বেনিফিট অ্যানালাইসিসের মধ্যে বেনিফিটটা উইল কাম ইন দ্য ফর্ম অফ ক্যাশ ফ্লো through incremental sales, either incremental sales or savings of operating expenditure or a combination of both. Abar the cost of the project, cost side of things will also occur in terms of cash in two ways. একটা হলো fixed capital expenditure, যেটা কিনা আপনার শুরুতেই প্রজেক্ট শুরুতেই এটা টাকাটা খরচ হয়ে যায় বলে আমরা অ্যাজিউম করি। আর আরেকটা হচ্ছে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ থ্রু আউট দ্য প্রজেক্টস লাইফ, যেটা হবে থ্রু আউট দ্য প্রজেক্টস লাইফ বলতে বোঝাচ্ছি আমরা যতদিন ধরে আসলে এই প্রজেক্টকে এই লং টার্ম অ্যাসেটটাকে প্রক্রিয়া করে তাকে দিয়ে যতদিন ধরে আমরা যে বেনিফিট জেনারেট করার প্ল্যান করছি সেই টাইম পিরিয়ডটা নিয়ে আমরা যতদিন কাজ করব সেই আমলে আপনি দেখবেন ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট মানে একটা শর্ট টার্ম জিনিস আপনাকে ইনভেস্ট করে যেতে হবে প্রতি বছর। এগুলো কি আমি দেখাবো। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? Are we clear up until this point? জি স্যার। স্যার একটা ইনক্রিমেন্টাল সেলস বললেন, আরেকটা কি বললেন? একটা বলেছি ইনক্রিমেন্টাল সেলস, আর একটা বলেছি হলো অপারেটিং এক্সপেন্ডিচারের সেভিংস, মানে রিডাকশন ইন অপারেটিং এক্সপেন্ডিচার। আগে যদি আমার একটা মানে আমার ধরেন ওই প্ল্যান্ট আমি চালাই, এমন একটা টেকনোলজি ব্যবহার করি যে টেকনোলজি ব্যবহার করার কারণে আমাকে বছরে 10 কোটি টাকার অপারেটিং এক্সপেন্ডিচার করতে হয়। ওকে, অপারেটিং এক্সপেন্ডিচার মানে কি আমরা বুঝতে পারছি কোন জিনিসটা? মানে ওইটাকে চালানোর জন্য যে খরচটা করতে হয়। ইনকাম স্টেটমেন্টের আপনি যদি ধরেন সেলস জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ধরেন সেটাও হতে পারে, বা আবার এটা যদি ডিরেক্টলি প্ল্যান্ট হয়, প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের সাথে রিলেটেড হয়, তাহলে আমরা এই যে ওভারহেড হিসেবে যে পার্টটা কাউন্ট করি হয়তো ওটা হতে পারে, বা ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এমন একটা প্রসেস, এমন একটা টেকনোলজি যেটার কারণে ম্যাটেরিয়াল কম লাগে, কম কিনতে হয়। সো ওটাও তো আপনার জন্য একটা সেভিংস। তো ধরেন 10 কোটি টাকা মান্থলি বছরে খরচ করতে হতো অপারেটিং এক্সপেন্ডিচার হিসেবে। আপনি নতুন একটা মেশিন বসালেন, যে মেশিনের দামটা একটু হয়তো বেশি, আগের মেশিনটাকে রিপ্লেস করে বসালেন, কিন্তু আবার সে আপনাকে বছরে 6 কোটি টাকা অপারেটিং এক্সপেন্ডিচারে এই জিনিসটা চালাতে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এইবার আমাদের ওই ডিসিশন মেকিং প্রসেসের সাথে আমরা এই বেসিক টার্মিনোলজিটা একটু পরে ফেরত আসবো, আমরা টেকনিকে চলবো। এখানে দেখেন যে ক্যাশ ফ্লোর কথা বলেছি, আমার ঘুরে ফিরে ক্যাশ ফ্লোটাই আমার জন্য ইম্পর্টেন্ট, ক্যাশ ফ্লোর বাইরে আসলে কোনো কথা নেই। সো রেলেভেন্ট ক্যাশ ফ্লো নামে একটা কনসেপ্ট আছে, যে সব ধরনের ক্যাশ ফ্লোকে কি আমি আমার এই প্রজেক্টের জন্য কনসিডার করব নাকি করব না, এই জায়গাগুলো তো আমি একটু পরে আসতে চাই, আমি এখনই এখানে ইয়ে করতে চাই না। আমরা যেটা চাচ্ছি, আমরা হচ্ছে যেটা বলেছিলাম ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স, এটা দেখাতে চাই। সো ওই ডিসিশন মেকিং ক্রাইটেরিয়া টেকনিক গুলো কি কি সেখানে আগে একটু কথা বলি। সো দেখেন লার্জ ফার্ম গুলো প্রচুর ডিফারেন্ট আইডিয়া নিয়ে কাজ করে নতুন ইনভেস্টমেন্টের জন্য। তো প্রত্যেকে যে to ensure that the investment projects selected have the best chance of increasing the value of the fund, যেটা আপনাদেরকে একটু আগেও বলেছি যে আমরা এই প্রজেক্ট গুলাকে অ্যানালাইসিস এমন ভাবে করব যাতে করে এই প্রজেক্ট গুলা এমন ভাবে নিব। প্রজেক্ট শব্দটাকে আমি কিন্তু খেয়াল করেন আস্তে আস্তে ক্যাপিটাল অ্যাসেট মানে ফিক্সড অ্যাসেট, লং টার্ম অ্যাসেট, এই কথা জায়গাতে আমরা আস্তে আস্তে প্রজেক্ট শব্দটা ব্যবহার করা শুরু করেছি। কারণ এই প্রত্যেকটা জিনিস কমপ্লিট করা মানে হলো একটা করে প্রজেক্ট হাতে নেওয়া, একটা নতুন ইনভেস্টমেন্ট করা মানে একটা নতুন প্রজেক্ট হাতে নেওয়া, সেই জন্য এখানে প্রজেক্ট শব্দটা বারবার এসেছে, মানে ইন্টারচেঞ্জেবলি আমরা ব্যবহার করি। সো যেটা একটু আগেও বলেছি যে আমার এই প্রজেক্ট গুলোকে এমন ভাবে নিতে হবে যাতে এটা ওই প্রজেক্টটা আমার ভ্যালু, ফার্মের ভ্যালু ইনক্রিজ করার, অর্থাৎ শেয়ার হোল্ডারদের যে ভ্যালু ইনক্রিজ করার কথা, ওয়েলথ ম্যাক্সিমাইজ করার টার্গেট আমাদের, সেটা যেন এনশিওর করা যায়। তো এটা যদি করতে হয় তাহলে ফাইন্যান্সিয়াল ম্যানেজার্স নিড টুলস টু help them evaluate the merits of individual projects and to rank competing investments.
মানে ব্যাপারটা এরকম হতে পারে না, ধরেন আপনার হাতে, আপনার সামনে তিনটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি চলে এসেছে। প্রশ্ন হলো আপনি এখন কোনটায় অ্যাপ্লাই, মানে কোনটাকে আপনি কোনটায় আপনি ইনভেস্ট করবেন। ধরেন একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি 3 বছরের জন্য, একটা 5 বছরের জন্য, একটা 7 বছরের জন্য। আপনি কি করে বুঝবেন যে আসলে তিনটার মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট? সো এইটাকে বোঝার জন্য, এইটাকে ডিফাইন করার জন্য, ডিসিশনটা মেক করার জন্য একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া লাগবে। যেই অবজেক্টিভ ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি একটা নাম্বারের দিকে তাকাই হয়তো বলে দিতে পারবেন যে আচ্ছা এই তিনটার অমুক প্যারামিটার যদি কম্পেয়ার করি আমি, তাহলে অমুক প্যারামিটার কম্পেয়ার করলে এই তিনটার মধ্যে বেস্ট হচ্ছে অমুক ইয়েটা। তারপরে 2 নম্বর অপরচুনিটি হচ্ছে এটা, 3 নম্বর অপরচুনিটি হচ্ছে এইটা। সো এই যে প্রথমত আপনাকে ইভ্যালুয়েট করবেন মেরিট অফ দ্য ইন্ডিভিজুয়াল প্রজেক্টস, আর দ্বিতীয়ত আপনি ওটাকে র্যাঙ্ক করতে পারবেন কম্পিটিং ইনভেস্টমেন্টস। এটার জন্য আপনার একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া দরকার। এই অবজেক্টিভ ক্রাইটেরিয়া গুলাকে আমরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক বলি। A number of techniques are available for performing such analysis. The best techniques take into account, এখানে এই জায়গাগুলি খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মানে খেয়াল করে দেখব। The best techniques take into account the time value of money as well as the trade-off between risk and return. এই কথাটাই আমরা এতক্ষণ ধরে বলছি যে আমার আলটিমেটলি তো রিস্ক এন্ড রিটার্নের ব্যাপার তো আছেই, আমরা বললামই কস্ট এন্ড বেনিফিট। এন্ড এট দ্য সেম টাইম ওরা আরেকটা জিনিস অ্যাড করেছে যে শুধু রিস্ক এন্ড রিটার্নের ভিতরকার যে ট্রেড অফটা আছে সেটা কনসিডারেশনে নিবে এই টেকনিকটা, তা না, একই সাথে টাইম ভ্যালু অফ মানিও কনসিডারেশনে নিবে, বিকজ এখানে ওভার মাল্টিপল পিরিয়ডস অফ টাইম এই জিনিসটা হবে, রাইট? 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 7 ইয়ার্স, 10 ইয়ার্স, 15, 30 ইয়ার্স হতে পারে। এটা যদি পদ্মা ব্রিজের মতন একটা প্রজেক্ট হয়, তাহলে এটা 30 ইয়ার্স এর জন্য বেনিফিট প্রোভাইড করবে বলে আমরা ধরে নিই। সো 30 ইয়ার্স এর জন্য যখন বেনিফিট প্রোভাইড করে, তখন ডেফিনেটলি টাইম ভ্যালু অফ মানি, you cannot ignore time value of money. In fact, you cannot ignore time value of money মোটামুটি anywhere. Even if it's like if it can be as small as 1 day, হ্যাঁ, এটাও হতে পারে। তারপরেও আপনাকে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করতে হবে। সো আমরা যে অবজেক্টিভ ক্রাইটেরিয়ার কথা বলছি, সেই অবজেক্টিভ ক্রাইটেরিয়ার দুটো বৈশিষ্ট্য থাকবে। একটা হলো তারা টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করবে, আর একটা হচ্ছে তারা রিস্ক এন্ড রিটার্নের যে ট্রেড অফ বা কস্ট এন্ড বেনিফিটের যে অ্যানালিসিস সেটাকে কনসিডারেশনে নিবে। So project evaluation methods that fail to account for money's time value or for risk may not lead to shareholder value maximization. এটা তখন আপনারা বুঝতেই পারছেন, রিস্কিনেস কনসিডার না করে যখন একটা ডিসিশন নেওয়া হবে, টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে একটা যখন ডিসিশন না নেওয়া হবে, তখন সেখানে বেস্ট পসিবল আউটকামটাকে বের করে নিয়ে আসা সম্ভব হবে না। ওকে, তো সেটা করতে গেলে আমাদের প্রথম কনসিডারেশন কি? প্রথম কনসিডারেশন মানে আমরা তাহলে এবার টেকনিক গুলোতে ঢুকে যাচ্ছি। কি কি টেকনিক আছে আমাদের সামনে খেয়াল করুন। টেকনিক নাম্বার 1 হলো পে ব্যাক পিরিয়ড। 1 নাম্বার যেটা আমরা বোঝার চেষ্টা করব যে কোনটা দিয়ে আমরা মানে কিভাবে আমরা জাজ করব যে একটা প্রজেক্টকে আমরা অ্যাকসেপ্ট করতে চাই নাকি চাই না। সো প্রথম টেকনিক হলো পে ব্যাক পিরিয়ড। দ্য টাইম, পে ব্যাক পিরিয়ড কি? নাম থেকে বোঝা যাচ্ছে, the time it takes an investment to generate cash inflows sufficient to recoup the initial outlay required to make the investment. তার মানে কি? তার মানে হচ্ছে যে আমি শুরুতে যে আমরা দুই ধরনের কস্টের কথা বললাম না, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, মনে আছে? দুই ধরনের কস্ট মানে ক্যাশ আউটফ্লোর কথা বললাম। জি, এই টাকাটাকে রিকভার করার জন্য, এই টাকাটাকে মানে পুরোপুরি রিকভার করার জন্য, রিকভার করা বলতে বোঝাচ্ছি আমরা ব্যবসা করে সেই পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট করার জন্য আমার যেই পরিমাণ সময় লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে পে ব্যাক পিরিয়ড। স্মল এন্ড মিডিয়াম সাইজড ফার্মস often use the payback period approach to evaluate proposed investments. সো পেব্যাক পিরিয়ড কি আমরা যদি সেটা বুঝে থাকি, দেখেন এখানে ওরা একটা ক্যালকুলেশন মেথডোলজি বলেছে, ইউ ক্যান ক্যালকুলেট দ্য পেব্যাক পিরিয়ড বাই ডিভাইডিং দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। ওই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের কথা আমি বললাম, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লাস ইনিশিয়াল ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট,
initial investment by the annual cash inflow for so এটা হচ্ছে আপনার মানে payback period এর definition. এখন দেখেন আমরা কিভাবে করি, তো এটা বেসিসে ডিসিশন আমরা আসলে কিভাবে নিই। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লোটা কি টিভিএম অনুযায়ী ক্যালকুলেট করা হবে? আচ্ছা আসতেছে, আমি একটু পরে এই কোশ্চেনটাই করতাম আপনাদেরকে, আসতেছে। ডিসিশন ক্রাইটেরিয়া খেয়াল করেন, when the firms use, so আমরা এই প্রত্যেকটা টেকনিক শেখার সময় টেকনিকটা কি সেটা শিখবো, তারপরে টেকনিকটা ব্যবহার করে ডিসিশন কিভাবে নিতে হয় সেটা শিখবো, এরপরে ওটাকে ক্যালকুলেশনে ঢুকে যাব, মানে ক্যালকুলেশন দেখতে ঢুকে যাব। সো দেখেন ও বলেছে যে if the payback period is less than the maximum acceptable payback period accept the project. মানে কি, মানে হলো প্রত্যেকটা ফার্মের হয়তো একটা ইন্টারনাল ইয়া থাকে, আপনার ডিসিশন রোল থাকে যে আমরা এমন কোন প্রজেক্টে ইনভেস্ট করব না যে আমাকে 3 বছরের বেশি সময়ের জন্য, মানে যেটার থেকে পেব্যাক পাওয়ার জন্য আমাকে 3 বছরের বেশি সময় লাগবে বা 2 বছরের বেশি সময় লাগবে, এই ধরনের প্রজেক্টে আমরা ইনভেস্টই করব না। এরকম কিছু রুলস অনেক কোম্পানির থাকে। আবার অনেকে বলে এটা 2.5 বছর, অনেকে 4 বছর, অনেকে আবার বলে যে না আমরা ফিক্সড কোনো কিছু রাখবো না, আমাদের সামনে আসলে দেন উইল ডিসাইড যে আমরা এতদিনের জন্য ইনভেস্টমেন্টটা করতে চাই কিনা। বাট মোস্ট অফ দ্য কেসেস, আই থিংক 99% অফ দ্য কেসে কি হবে, আগের থেকেই কোম্পানির একটা স্টেটেড অবজেক্টিভ থাকবে যে আমরা পেব্যাক পিরিয়ড যদি এক্স নাম্বার অফ ইয়ার্স এর থেকে বেশি হয় তাহলে আমরা প্রজেক্ট রিজেক্ট করব, আমরা ওই প্রজেক্টকে অ্যাকসেপ্টই করব না। আর যদি এক্স নাম্বার অফ ইয়ার্স এর থেকে আমার এটা কম হয় তাহলে আমরা সেই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করব। ওকে, কোয়েশ্চেন হচ্ছে এই যে ক্যাশ ফ্লো গুলোর কথা আমরা বললাম, যে ক্যাশ ফ্লো দিয়ে আমরা ভাগ করব, মানে ধরেন ক্যাশ আউটফ্লো যেটা হচ্ছে ইনিশিয়াল আউটলে বলি আমরা যেটাকে, এই ইনিশিয়াল আউটলে যেটা হচ্ছে সেই ইনিশিয়াল আউটলেতে ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এই টাকাটা যে বের হয়ে গেল এটা তো এখনই বের হয়ে গেল, এখানে তো কোনো কাহিনী নেই। কিন্তু এটাকে ভাগ যে করব আমি over a period with the cash inflows over a period of time, এই এইখানে একটা ঘাপলাটা কেউ বলতে পারবে? টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশন নেওয়া হচ্ছে না। এক্স্যাক্টলি, টাইম ভ্যালু অফ মানি এখানে কনসিডারেশনে নেওয়া হচ্ছে না। আপনাদের কি বিজনেস ফাইন্যান্সে ক্যাপিটাল বাজেটিং একটু আইডিয়া দেওয়া হয়েছে নাকি ক্যাপিটাল বাজেটিং প্রথম পড়তেছেন আপনারা? স্যার আমরা ইন্টারে পড়ছি এগুলো। আচ্ছা, ওকে, লেটস গো। সো এখানে পেব্যাক পিরিয়ডে আলটিমেটলি তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে ইস্যুটা কি, এবং এখানে যে পেব্যাক পিরিয়ডের ইস্যুটা থাকবে আপনার হলো কোন পেব্যাক পিরিয়ডে এটা করা হবে সেটা, মানে কোনটা অ্যাকসেপ্ট, কাট অফ পয়েন্ট বলি আমরা যেটাকে, কাট অফ পয়েন্টটা কি অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করার, সেটা খুবই আরবিট্রারিলি সাধারণত সিলেক্ট করা হয়, এটা সাবজেক্টিভ এবং এটা চেঞ্জও হতে পারে। সো এটা গেল। স্যার স্যার এখন যদি অ্যাকসেপ্টেবল পেব্যাক পিরিয়ড আর হচ্ছে আমাদের যে ক্যালকুলেশন করার পরে পেব্যাক পিরিয়ড দুটোই সেম হয়, তাহলে কি আইদার আমরা এটা গ্রহণ করতেও পারি আবার মানে ত্যাগও করতে পারি? হ্যাঁ করতে পারি, এটা একদম কাটায় কাটায় মিলবে ব্যাপারটা কখনোই এরকম না। স্যার কখনোই মিলবে না? একটা সেকেন্ড। সো হ্যাঁ, যদি আমার এটা একদম কাটায় কাটায় মিলে যায়, মানে যেটা হওয়ার পসিবিলিটি ইজ ভেরি লো, কাটায় কাটায় মিলে গেলে এটা অ্যাকসেপ্ট না করার কোনো কারণ নাই, ইয়ে করে নেবো, আমরা অ্যাকসেপ্ট করে নেব। সো এটা বললাম তো এটা সাবজেক্টিভ, তো সাবজেক্টিভ অনেক কিছু অনেক সময় অ্যাকসেপ্ট করে ফেলে, বা এইসব জিনিস আপনারা যখন একদম কমপ্লিট করবেন, করার পরে দেখবেন যে ছোট ছোট অ্যাসাম্পশনস চেঞ্জ করে, ইনপুট চেঞ্জ করে ফেললে আউটপুট বড় আকারে চেঞ্জ হয়ে যায়। সো এই যে আউটপুট বড় আকারে চেঞ্জ হয়ে যায়, তো এটাও আবার যারা বানায় তারা জানে। সো তখন তারা কি করে, তখন তারা এরকম কাটায় কাটায় মিলে গেলেও এটাকে খুব একটা পাত্তা দেয় না,
তারা দেখার চেষ্টা করে যে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমি ছোট্ট আরেকটা জিনিস চেঞ্জ করি দেখা যাবে ওটা চেঞ্জ হয়ে গেছে। সো এটাকে আপনি একেবারে এত প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো পেব্যাক অ্যানালিসিসে এক মানে বিগেস্ট প্রবলেম হচ্ছে আপনার যে মানে এবং প্রত্যেকটা ক্যাপিটাল বাজেটিং টেকনিকেরই দেখবেন কিছু শর্টকামিং আছে, মানে প্রোজ এন্ড কনস দুইটাই আছে। সো শর্টকামিং গুলার মধ্যে একটা হচ্ছে আপনার অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, যেটা এখানে টাইম ভ্যালু অফ মানি কনসিডার্ড হয় না। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে আপনার ধরেন পেব্যাক পিরিয়ডের মানে কোন এমন একটা প্রজেক্ট আসছে যে প্রজেক্টটা শুরুর দিকে আপনার জন্য আসলে কম মানে ক্যাশ ফ্লো কম জেনারেট করতেছে, এটার মেজর একটা ক্যাশ ফ্লো আসবে হচ্ছে পরের দিকে। সো দেখা যায় যে সেক্ষেত্রে পেব্যাক পিরিয়ডটা একটু লম্বা হয়ে যায় এবং পেব্যাক পিরিয়ড ক্যালকুলেট করার পরের যে ক্যাশ ফ্লোটা ছিল সেটাকে আসলে কনসিডারেশনে নেওয়াই হয় না। সো এটাও এক ধরনের একটা মানে শর্টকামিং, কিন্তু এটা ইজি টু কমিউনিকেট এন্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড, এই কারণে এটা আসলে সবার সাথে মানে ওয়াইডলি শেয়ার করা হয় সাধারণত, এবং এটা দিস ইজ ইউজড ভেরি হাইলি। আপনার বাস্তব জীবনে গেলেই দেখবেন যেটা প্রচুর প্রচুর পরিমাণে ইউজ করা হয়, ঠিক আছে? সো ওকে, এরপরে পেব্যাক পিরিয়ডের পরে যদি যাই আমরা, এরপরে চলে যাচ্ছে, যেহেতু এখানে খেয়াল করেন এখানে আমাদের টাইম ভ্যালু অফ মানি কনসিডারেশনে ছিল না, তাহলে উই নিড একটা এমন একটা সিস্টেম যে সিস্টেমে আসলে এটা কনসিডার করা হবে, যেখানে টাইম ভ্যালু অফ মানিটা কনসিডার হবে। The method that is used by most large companies to evaluate investment projects is called net present value. So intuition খুব সিম্পল, এটা মানে এটার পিছনে ইনটুইশনটা যে আলটিমেটলি ইনভেস্টররা যেই টাকাটা দিচ্ছে সেই টাকাটার থেকে যখন আপনি রিটার্ন পাবে সেটা যেন টাইম অ্যাডজাস্টেড হয়ে আসে, টাইম ভ্যালু অ্যাডজাস্টেড হয়ে আসে, এবং এখানে যেন ভ্যালু ক্রিয়েট হয়, ভ্যালু অ্যাড হয়। ওই যে আমাদের শেয়ার হোল্ডার ভ্যালু ক্রিয়েশনের যে জায়গাটা ছিল আমি সেটার কথা বলছি, ভ্যালু যেন অ্যাড হয়। সেই ভ্যালু অ্যাড করার একটা ওয়ে হলো যে নেট প্রেজেন্ট ভ্যালু দেখা, প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো দেখা, সেখান থেকে এই যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো। প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো মানে হতো ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হতে এখনই চলে যাচ্ছে, মানে এখনই বের হয়ে যাবে, ওখানে টাইম ভ্যালু অ্যাডজাস্ট করার কিছু নাই। তার মানে টাইম ভ্যালু অ্যাডজাস্ট করার জায়গা কোথায় আছে? ক্যাশ ইনফ্লো গুলোতে আছে। সো আমার এন্টায়ার প্রজেক্টের যত ক্যাশ ইনফ্লো হওয়ার কথা, সেই এন্টায়ার প্রজেক্টের সব ক্যাশের ইনফ্লোকে আমরা একটা টাইম পয়েন্টে নিয়ে আসবো। সেটা কোথায়? এখন আমি কারেন্টে নিয়ে আসবো, আমি প্রেজেন্টে নিয়ে আসবো, নিয়ে এসে সেটাকে যে প্রসেসে নিব সেটা তো আমরা জানি ডিসকাউন্টিং প্রসেস, নিয়ে এসে সেটাকে যোগ করব, যোগ করে আমি পাবো কি নেট, যোগ করে পাবো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো। এই যে দেখেন এটা, সেখান থেকে বাদ দিব আমরা হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা। সো আলটিমেটলি এই জায়গাটাতে দেখেন টাইম ভ্যালু অফ মানিতে যেটা একটা প্রবলেম ছিল যে টাইম ভ্যালু ক্যালকুলেট করার পরে ওই যতক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্তই ক্যাশ ইনফ্লোকে কনসিডার করতেছিলাম যতক্ষণ পর্যন্ত টাইম পেব্যাক পিরিয়ডটা ক্যালকুলেট করা যাচ্ছিল, মানে লাগছিল, মানে ইনিশিয়াল ইনভেস্টমেন্টকে রিকভার করবে এইরকম অ্যামাউন্ট, এইরকম জায়গা পর্যন্ত যে ক্যাশ ফ্লো আমরা সেটা শুধুমাত্র সেটাকেই ধরছিলাম, তারপরের ক্যাশ ফ্লো গুলোকে আমরা কনসিডার করছিলাম না। এবং যেটা আমি বললাম এটা একটা ড্রব্যাক, এটা একটা শর্টকামিং। তো সেইটাকে সলভ করে ফেলা যায় হলো আপনার নেট প্রেজেন্ট ভ্যালু ব্যবহার করতে বসলে। এখানে কি করেছে, এখানে খুব সিম্পল, প্লেন এন্ড সিম্পল, ওরা পুরো প্রজেক্টের জন্য যেই ক্যাশ ইনফ্লো গুলো আছে পুরোটাকেই কনসিডার করছে, টাইম ভ্যালু অফ মানিও কনসিডার করছে বাই ডিসকাউন্টিং দ্য ইন্ডিভিজুয়াল ক্যাশ ইনফ্লোজ এবং ডিসকাউন্টিং দেম ব্যাক টু দি প্রেজেন্টে নিয়ে এসে তারপরে সেগুলোকে যোগ করে আপনার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো বানাচ্ছে। সো পেব্যাক পিরিয়ডের যে চ্যালেঞ্জটা ছিল, যে প্রবলেমটা ছিল সেটা থাকছে না। দেখেন এনপিভির একটা বেসিক ফর্মুলা হলো এরকম, সামেশন অফ সিএফটি। সিএফটি মানে হচ্ছে টি টাইম পিরিয়ডের জন্য, টি ইজ দ্য টাইম পিরিয়ড, টি এর ভ্যালু 1 থেকে শুরু করে n পর্যন্ত, সিএফটি এটাকে আবার ডিসকাউন্ট করছে কি দিয়ে, 1 প্লাস আর, আর ইজ ইউর ডিসকাউন্টিং রেট। বেসিক্যালি ডিসকাউন্টিং রেট বলতে আমরা যেটাকে মেন করি সেটা হচ্ছে যে এমন একটা রেট যেটা
প্রজেক্টের যে প্রজেক্ট ইনভেস্টমেন্টের যে ক্যাপিটালটা ইনভেস্ট করতেছি সেটার রিস্ককে প্রপারলি রিফ্লেক্ট করে এরকম একটা রেট। এটা দিয়ে যেই টাইম পিরিয়ডের ক্যাশ ইনফ্লো সেই টাইম পিরিয়ডের ক্যাশ ইনফ্লোকে সেই পয়েন্টের জন্য সেই টাইম ফ্যাক্টর দিয়ে ডিসকাউন্টিং করে নিয়ে এসে প্রেজেন্টে নিয়ে আসা হয়, হয়ে সামেশন করা হচ্ছে, তার মানে সবগুলাকে যোগ করা হচ্ছে। বোঝা গেল? তো এই হলো আপনার মোটামুটি বেসিক চেহারা। এটা ডিসিশন ক্রাইটেরিয়া কি? খুবই সিম্পল, যে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাই বলেন এটা ডিসিশন ক্রাইটেরিয়া কি হওয়া উচিত, তো জানেন অলরেডি, তারপর কমন সেন্স খাটায় বলেন দেখি। So NPV পজিটিভ হলে অ্যাকসেপ্ট, এনপিভি নেগেটিভ হলে হ্যাঁ, এনপিভি পজিটিভ হওয়ার মানে কি দাঁড়ালো বলেন তো? ইন্টারপ্রিটেশনটা সেটা বোঝা বেশি জরুরি। একটা পজিটিভ ইনফ্লো অফ ক্যাশ হয়েছে প্রেজেন্ট ভ্যালু টার্মসে। না, পজিটিভ ইনফ্লো অফ ক্যাশ তো কেন? আমি যে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ইনফ্লো যেটা হচ্ছে এটা তো পজিটিভই হবে নাকি? So আমি তো ওইটাও মানে আপনি যেটা বললেন ইনভেস্টমেন্ট থেকে, হ্যাঁ, সো কনসিডারিং দ্য ইনিশিয়াল আউটফ্লো, তখন হচ্ছে এক্স্যাক্টলি মানে হচ্ছে আমরা অন আ ডিসকাউন্টেড বেসিস, অন আ মানে টাইম ভ্যালু কনসিডার্ড বেসিস, আমরা যেই টাকার কস্ট ইনকার করব তার থেকে বেশি বেনিফিট আমার কোম্পানিতে আসবে। এই যে বেনিফিট ইজ গ্রেটার দ্যান কস্ট, তার মানেই হলো আমরা কি ক্রিয়েট করলাম এখানে? ভ্যালু। ঠিক আছে, তার মানে আমরা নেট একটা পজিটিভ ভ্যালু ক্রিয়েট করলাম ফর দ্য কোম্পানি। এই ভ্যালুটাই আমার শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের কাজে কন্ট্রিবিউট করছে। আর যদি ভ্যালু মানে বেনিফিটস আর লোয়ার দ্যান দ্য কস্ট অন আ টাইম ভ্যালু অ্যাডজাস্টেড বেসিস, তখন এবং তারপরেও যদি আমরা এই প্রজেক্টটা করি, তাহলে সেখানে কি হচ্ছে? ভ্যালু ক্রিয়েটেড হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে? ক্রিয়েট করতে হচ্ছে না, তখন সেখানে ডিরেক্ট ভ্যালু ডেস্ট্রয়েড হচ্ছে। আপনি জেনে বুঝে যেখানে যে আপনি ঢুকতেছেন এমন একটা জায়গায় যেখানে আপনার ভ্যালু ইজ লোয়ার দেন, মানে আপনার ভ্যালু ইজ নেগেটিভ, বেনিফিটস আর লোয়ার দেন ইওর কস্টস। তো আপনারা কি রেশনাল হিউম্যান বিইং হিসেবে যদি নিজেদেরকে কনসিডার করেন, আপনারা কি এমন প্রজেক্ট হাতে নেবেন, এমন ইনভেস্টমেন্ট করবেন যেখানে বেনিফিট ইজ লোয়ার দেন ইওর কস্ট? না স্যার করবো না। স্যার সেকেন্ড ইকুয়েশনটা একটু বুঝাবেন আমাকে? সেকেন্ড ইকুয়েশন এখনই বোঝাতে চাচ্ছি না, এগুলা একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, এটা বলে রাখি, এটা খুব সিম্পল। সেটা হলো যে সব ইনভেস্টমেন্ট অপরচুনিটি ওরা বলার চেষ্টা করছে যে একদম এক্স্যাক্টলি এখনই পুরো টাকা খরচ, মানে আগেরটাতে আমরা যে প্যাটার্নের ক্যাশ ফ্লো দেখেছি সেই প্যাটার্নেরই ক্যাশ ফ্লো সবসময় হবে, ব্যাপারটা তো সেরকম না। অর্থাৎ এখানের একটা অ্যাজাম্পশন হচ্ছে ক্যাশ ফ্লো প্যাটার্নের, যে শুরুতে আপনার হলো, আচ্ছা একটা সেকেন্ড একটু হোল্ড করেন। সো এখানে ক্যাশ ফ্লো ওই আপনার ইকুয়েশন 10.1 এ ফার্স্ট ইকুয়েশনটাতে অ্যাজাম্পশন হলো যে ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা এখনই হয়ে যাচ্ছে, এরপরে বাকি বেনিফিটটা অর্থাৎ কস্টটা এখনই ইনকার হয়ে যাবে, বেনিফিট গুলো ওভার টাইম প্রতি বছরে বছরে আপনার কাছে আসতে থাকবে। এটাকে আমরা একটা বলি যে কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। এটা কিন্তু একদম নামই আছে, এটাকে বলে কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। সো এখন দেয়ার উইল বি সিচুয়েশনস যেখানে প্যাটার্নটা এক্স্যাক্টলি এরকম হবেই এমন কোনো কথা নাই, যে নট এভরি ইনভেস্টমেন্ট অপরচুনিটি উইল হ্যাভ দিস কাইন্ড অফ স্ট্যান্ডার্ড ক্যাশ ফ্লো প্যাটার্ন বা কনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন। Sometimes firms receive money upfront and have to pay out cash in later years. Other times, a project requires several years of cash outflows before inflows begin.
সো এই ধরনের কিছু আনইউজুয়াল কেসেসে, নন স্ট্যান্ডার্ড কেসে তখন আপনার আসলে আপনি এনপিভি ক্যালকুলেশন কিভাবে করবেন সেটার জন্য ওরা একটা জেনারেল ইকুয়েশন শেয়ার করেছে আপনাদের। সো আমাকে কেউ এক্সাম্পলে বলতে পারবেন যে এই যে দুই ধরনের মানে নন স্ট্যান্ডার্ড আনকনভেনশনাল ক্যাশ ফ্লো প্যাটার্ন, এরকম বাস্তবের একটা দুইটা প্রজেক্টের এক্সাম্পল বলতে পারবেন? কেউ কুইক থিঙ্কার আছেন ক্লাসে? ইন্স্যুরেন্স তো আসলে একটা কি প্রজেক্ট হিসেবে ধরবেন? আচ্ছা, ধরতে পারেন এক ধরনের, হ্যাঁ হতে পারে একটা ইন্স্যুরেন্স। অর্থাৎ আপনি পার্সোনাল ফাইন্যান্সের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন বা কোম্পানি পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, হতে পারে যে কোম্পানি ডিসাইড করলো যে তাদের যে সি গোয়িং ভেসেল গুলো আছে এগুলাকে ওরা ইন্স্যুরেন্স করবে নাকি করবে না, বা কোন অমুক কোম্পানির ইন্স্যুরেন্স নিবে প্ল্যান নিবে নাকি তমুক কোম্পানির ইন্স্যুরেন্স প্ল্যান নিবে, সেটা করতে গেলে হতে পারে ক্যাপিটাল বাজেটিং অ্যানালিসিস লাগতে পারে। দ্যাট ইজ আ গুড এক্সাম্পল, বাট আই হ্যাড মানে আদার এক্সাম্পলস ইন মাইন্ড। আর কেউ কিছু কন্ট্রিবিউট করবেন? স্যার লিজিং এর ক্ষেত্রেও তো হতে পারে, ওভার দ্য পিরিয়ড ক্যাশ আউটফ্লো হচ্ছে। হতে পারে, অনেক সময় ডিসিশন নেওয়ার জন্য ব্যবহার করে যে কিনবো নাকি লিজ নিব, এই ধরনের ডিসিশন মেকিং এর জন্য এটা অনেক সময় ব্যবহার করে। আরো কিছু? স্যার কোনো ফিক্স অ্যাসেট কেনার ক্ষেত্রে, সরি কোনো ফিক্স অ্যাসেট কেনার ক্ষেত্রে আপনার কথা ক্লিয়ারলি বুঝতে পারছি না। ফার্মাসিউটিক্যাল রিসার্চের ক্ষেত্রে এরকম হতে পারে। ফার্মাসিউটিক্যাল রিসার্চের বেলায় এরকম হতে পারে, তার মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হেভি প্রজেক্ট হলে এরকম হতে পারে। মানে ধরেন একটা ড্রাগ ডিসকভারি করতে গেলে 10 বছর ধরে ধরেন রিসার্চ করেছে, 30-40 ধরেন $মিলিয়ন খরচ করা হয়ে গেছে, তারপরে গিয়ে হয়তো ওইটা 20 বছরের মানে ওইটা যদি এফডিএ এর অ্যাপ্রুভাল পায় বা রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভাল পায়, তাহলে ইট বিকামস একটা মানে এরপরে থেকে এটা মার্কেটে প্রোডাকশন শুরু করে মার্কেটে বিক্রি করা শুরু করে, যেটা ধরেন পেটেন্টেড ড্রাগ হলে 20 বছরের জন্য একটা পেটেন্ট প্রোটেকশন পায়। সো ভেরি গুড এক্সাম্পল। আর&ডি হেভি প্রজেক্ট যেগুলো আছে সেগুলো সাধারণত এই ধরনের ক্যাশ ফ্লো প্যাটার্ন ফলো করে। আর কিছু চিন্তা করেন তো, কনসার্টস আপনারা যেগুলো বলেন এগুলোতে হচ্ছে ক্যাশ আউটফ্লো লম্বা সময় ধরে হয়ে তারপরে হবে। আমি স্টার্টআপগুলো তাদের ইনিশিয়াল ফেজে তো অনেক ক্যাশ হয়, কোনটায় ক্যাশ আউটফ্লো হয় অনেক বছর ধরে, ওইটাও হতে পারে। কোনটায় স্যার মানে স্টার্টআপগুলো মানে কাস্টমার অ্যাকুইজিশন পিরিয়ডে তো অনেক ক্যাশ আউটফ্লো হয় কয়েক বছর। অ্যাবসলিউটলি, কিন্তু আমি বলছি আপনারা এখন পর্যন্ত যে এক্সাম্পল গুলো দিচ্ছেন এগুলো প্রত্যেকটাতেই হচ্ছে এই যে সেকেন্ড ক্যাটাগরি, প্রজেক্ট রিকোয়ার্স সেভারাল ইয়ার্স অফ ক্যাশ আউটফ্লোজ বিফোর ইনফ্লোজ বিগিন। ফার্স্ট ক্যাটাগরিটাও দেখি, কেউ একটু বলেন দেখি। ফার্মস রিসিভ মানি আপফ্রন্ট এন্ড দেন হ্যাভ টু পে আউট ক্যাশ ইন লেটার ইয়ার্স। ইন্স্যুরেন্স রাইটারদের ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা না, ইন্স্যুরেন্স না, এটা উল্টা বললেন। ইন্স্যুরেন্স যে পে করছে এটা তার পার্সপেক্টিভ থেকে সেই তো ক্যাপিটাল বাজেটিং করবে, মানে তার জন্য ক্যাশ আউটফ্লো তো এটা ইন্স্যুরেন্স কোম্পানি তো রিসিভ করে না স্যার, মানে ইন্স্যুরেন্স রাইটারদের পার্সপেক্টিভ থেকে। বুঝতে পেরেছি, বাট আই ডোন্ট থিংক ওরা আসলে এই জিনিসটাকে এক্স্যাক্টলি এইভাবে দেখে, কারণ ওরা তো একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট ডিজাইন করে নেয়, ওইখানে মর্টালিটি টেবিল অনেক কাহিনী আছে। ওরা ক্যাপিটাল বাজেটিং টেকনিক ইউজ করে এই জিনিসটা করে না। ক্যাপিটাল বাজেটিং টেকনিক ইউজ করে হলো যারা ইন্স্যুরেন্স পে করে, যারা ইন্স্যুরেন্স পারচেজ করবে তারা ডিসাইড করার চেষ্টা করে যখন তখন। কনসার্টস হচ্ছে আরেকটা এক্সাম্পল। আপনি কনসার্ট শুরু হওয়ার আগে টিকিট বিক্রি করে ফেলে না? হ্যালো, জি স্যার। কনসার্টস হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে আপনার ধরেন টাকাটা পায় হলো কোম্পানি আগে, আর ধরেন কথার কথা 1 বছর ধরে ট্যুর হবে, পৃথিবীর 30টা দেশে যাবে অথবা একটা দেশের ভেতরে 30টা জায়গায় যাবে। এই যে ট্যুরটা হবে সেই ট্যুরের কনসার্টের টিকিট হয়তো বিক্রি করে ফেলে প্রথম 2 মাসের মধ্যে, তো টাকা পেয়ে যায় আগে। তারপরে গিয়ে এই যে 30টা যখন অর্গানাইজ করে 30 জায়গাতে, তখন ওইটার ভেনু চার্জ দিতে হয়, একটা করে কনসার্ট হয়ে যায় আর শিল্পীকে আর্টিস্টকে টাকা দিয়ে দিতে হয়, মিউজিশিয়ান যে ইকুইপমেন্ট যারা দেয় তাদেরকে টাকা দিতে হয়, ইভেন্ট ম্যানেজমেন্ট যারা করে তাদেরকে টাকা দিতে হয়। এই টাকাটা আউটফ্লোটা হয় হলো লেটার ইয়ার্সে,
আর টাকাটা আসে কখন? শুরুতে, অ্যাডভান্স চলে আসে, আপফ্রন্ট চলে আসে। বোঝা যাচ্ছে?